আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে থেকে কণিকের উপর কণিকের যেসব বোর্ড কোয়েশ্চেন আছে সেগুলি সলভ হবে। তো এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2022-এর কোয়েশ্চেন। তো ক নাম্বারটা একটু খেয়াল করো। প্রথমে ক নাম্বারে যেটা আছে সেটি সলভ করি। এখানে বলা হয়েছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 80x কণিকের উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখানে সমীকরণটি কিরকম ছিল? y স্কয়ার ইজ ইকুয়াল টু 80x, ঠিক আছে। আচ্ছা, এটা 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 পরাবৃত্ত না? এখানে যদি বলা নাই তো আমাদের বুঝে নিতে হবে এটা পরাবৃত্ত। পরাবৃত্ত দুই রকম হতে পারে, একটা হচ্ছে তোমার y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, আরেকটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। তো যারা শুরু থেকে ক্লাসগুলো করে আসতেছো তারা জানবা যে কোন ফরম্যাটে কোনটা, মানে সূত্র কোনটা থাকলে আমরা কোন টপিকগুলো অ্যাপ্লাই করব। যেমন ধরো এটা কি y স্কয়ার ইকুয়াল টু 80x, তার মানে এটা প্রথম সূত্র যেটা লিখেছি, হ্যাঁ, এটার সাথে কম্পেয়ার করা যাবে, তাই না? আচ্ছা, তো এখানে চিত্র একটু বেশ কম থাকবে। যেমন ধরো 1 নংয়ের ক্ষেত্রে তোমার চিত্রটা কিরকম হবে জানো? এটা যদি একটা অক্ষ হয়, এটা যেহেতু x এর ঘাত 1, তাহলে এটা হচ্ছে x এর দিকে মুখ হবে। যেহেতু পজিটিভ তাহলে এটা মুখ হবে এদিকে, এ বরাবর। আর এটা যেহেতু y এর উপর, মানে y এর উপর পাওয়ার কিছু না, মানে 1, তাহলে এটা y অক্ষের দিকে হবে। যেহেতু এটা পজিটিভ তাহলে এটাও উপরের দিকে হবে। তো যেটা নেগেটিভ হয় তাহলে এটা এদিকে হবে, এটা নিচের দিকে হবে, রাইট? আচ্ছা, তো এখন যেহেতু y স্কয়ার ইকুয়াল টু 80x, তাহলে এটা এক নং ফর্মুলা, এটাকে তোমার এটার সাথে কম্পেয়ার করা যাবে। তাহলে এখানে এটার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি লাগবে বলো তো? একটা 4 লাগবে না একটা? তাহলে 4 একটা লিখি। তো এখানে 4 লিখলে কত হবে? এই যে 80, 4 হলে এটাকে তুমি 4 ভাগ করে দাও, তাহলে এটা কত হবে? 80 ভাগ 4 কত হয়? 20 না? অর্থাৎ 20 আর কি। তাইলে এটি কত হচ্ছে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 20x। তাহলে এই যে এখানে 4, এটির সাথে আমি এখন কম্পেয়ার করি। এই যে সূত্র যেটা আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটার সাথে কম্পেয়ার করি। y স্কয়ার হচ্ছে y স্কয়ার 4 তাহলে যে 20 যেটা আছে ওটা কি? ওটা x না তোমার? ওটা x না? এটা কি? এটা হচ্ছে তোমার x। সরি সরি, এটা হচ্ছে a। এর মান পেয়ে গেছি আমি। এই যে a হচ্ছে তাহলে কত? 20। সুতরাং এর সমান কত লেখা যাবে? এখানে 20 লেখা যাবে। আচ্ছা, আমার এখানে কি বের করতে বলা হয়েছে দেখো তো? উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাই না? উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এখানে তোমার চিত্র কোনটা হতে পারে বলো তো? এটা যদি একটা তোমার ছক্কা বা 6 চতুর্ভাগ হয় তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x, এ ফর্মুলা অনুযায়ী এখানে x এর ঘাত যেহেতু 1 এবং পজিটিভ, তাহলে মুখ হবে এদিকে, অর্থাৎ সেটা এ বরাবর হবে। তো এখন বলা হয়েছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক ধরো এটা s a, 0, রাইট? তাহলে আমি লিখতে পারি এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক সমান কি? a, 0। এখন এর মান কত পেয়েছি আমরা? 20 পেয়েছি। কিভাবে পেয়েছি? এই যে এখানে তোমার 4ax আছে, এর সাথে কম্পেয়ার করে, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি 20, 0। তাহলে আমাদের ক নম্বরে আনসার শেষ। ক নম্বরে আনসার শেষ। এবার আসে খ নম্বরে। খ নম্বরে কি বলা হয়েছে দেখো? দৃশ্যকল্পে একে বর্ণিত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি বলা হয়েছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, তো এখন দেখো তো এটা এটা কি? এটা উপবৃত্ত এবং এখানে কি কি দেওয়া আছে? জাস্ট একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এখানে। তো তোমরা হয়তো প্রশ্নে খেয়াল করতে পারছো না, তো আমি একটু লিখি। যেমন এটাকে আমি কপি করি, কপি করে আমি নিচে যাই। আমি এটাকে ছোট করে ফেলি একটু। ছোট করলে কাট করা যাবে না এটা।
এখানে এটা যাই হোক, আমরা পাশে লিখি। এটা নিচে রাখি, এক পাশে নিয়ে যাই একেবারে। প্রশ্নটা লাগবে তাই না? আচ্ছা একটু থাক, আমার পাশে ম্যাথ এটা সলভ করি। দেখো এখানে এটা যে সমীকরণটি লেখা আছে এ আর বি, এটাকে তুমি বি ধরো, তাহলে এ বি রেখার সমীকরণ, এ বি রেখা সমীকরণ, এটা হচ্ছে তোমার 3y মাইনাস 2x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 12। তো এটা হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ। তো এখান থেকে আমি এখান থেকে স্থানাঙ্কটা বের করি। আসলে এখানে তোমার চিত্রটা কিরকম জানো? আমি এখানে, আচ্ছা এখানে না লিখে আমি পাশে লিখি। আচ্ছা এটা হবে না, এটা এভাবে হবে। এটা কিন্তু মুভ করা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখন এখন ঠিক আছে। নাইস না? আচ্ছা তো এখানে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, তাহলে আমি এ এবং বি এর স্থানাঙ্ক বের করি। তাহলে কি করতে হয় বলো তো? তোমরা তো জানো, এটাকে আমি প্লাস ধরি, 2x ইজ ইকুয়াল টু 12, তো এখানে একটা মাইনাস থাকবে অবশ্য। তাহলে 3y প্লাস মাইনাস 2x, 12 যেটা ছিল ওটা ভাগ করে দিই এখানে, তাহলে এখানে 1 হবে। তো এখন এটা দুজনকে দিয়ে দিই, তাহলে 3y ডিভাইড বাই 12 প্লাস মাইনাস 2x ডিভাইড বাই 12 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন ফাইনালি কি দাঁড়ায়? y বাই 4 প্লাস x বাই মাইনাস কত, 6 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে y এর মান কত পেলাম, 4, এবং x এর মান -6। তো আমরা জানি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তার মানে আচ্ছা তার আগে এটা বলে রাখি, এটা কি, এটা হচ্ছে তোমার 0,b অর্থাৎ 0,4 হবে স্থানাঙ্ক, আর এটা হচ্ছে তোমার -6, কত হবে, 0 হবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে এ, এখান থেকে পেলাম। তো এখন যেহেতু আমরা জানি যে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাহলে এখানে y নিচে 4, তাহলে এটা হচ্ছে তোমার a ধরতে পারো, a ইজ ইকুয়াল টু 4 হবে। আর এই যে তোমার এটা কি b, ও সরি এটা তো b হবে, এই যে x এর নিচে যেটা আছে 6, এটা হচ্ছে তোমার b হবে। তাহলে তোমার a হবে, তাহলে এর মান কত পাচ্ছি, মডুলাস অফ -6 ইজ ইকুয়াল টু 6। কেন? কারণ হচ্ছে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। আর b কোনটা হবে, y এর নিচে যেটা থাকবে সেটা, তাহলে এটা হচ্ছে 4। তাহলে আমি a এবং b পেয়ে গেলাম। আচ্ছা এখানে a বড় নাকি b বড় বলো তো? a যদি 6 হয়, b যদি 4 হয়, তাহলে a গ্রেটার দেন b হবে, তাই না? আচ্ছা তো এটা কি, এটা হচ্ছে আমরা উপবৃত্তের ক্ষেত্রে a এবং b এর মানটা পেয়ে গিয়েছি। এখন এখন আমাদের কি লাগবে বলো তো? এটা আমি একটু ছোট করে নিই, আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এটা একটু ছোট করে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা a গ্রেটার দেন b আমরা নিচে লিখে সমস্যা নাই। আর তোমাদের যদি হয়ে থাকে তাহলে আমি এটা মুছেও দিতে পারি, মুছলে আবার অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা a এবং b এর মান পেয়ে গিয়েছি। এখন আমাদের কি লাগবে বলো তো? আমাদের এখানে বের করতে বলা হয়েছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ।
তাই না? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলা হয়েছে। তো এখানে উপকেন্দ্রিক লম্ব কোনটা বলো তো? আমি চিত্রটা এখানে আনি, ওয়েট। আমরা চিত্রটা আমরা আচ্ছা কপি করি, এক কাজ করি, এটা কপি করি, কপি করে আমরা নিচে নিয়ে যাই, এখানে আমরা এটা পেস্ট করে দিই। এই যে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমি এখানে কি পেয়েছি বলতো? এখান থেকে আমি a এর মান পেয়েছি 6, b এর মান পেয়েছি 4। আর আমরা জানি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কোনটা। এখানে উপকেন্দ্রিক লম্ব কোনটা দেখো, এই যে এটা হচ্ছে তোমার উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে তোমার a, 0, এটা হচ্ছে -a, 0। ঠিক আছে, এটা তুমি s1 ধরে নিতে পারো, আর এটাকে তুমি চাইলে s2 ধরে নিতে পারো। আর এটা হচ্ছে তোমার a, 0 হবে, এটা -a, 0 হবে, যদি এটা মূলবিন্দু 0, 0 হয় আর কি। তারপর এখানে তোমার নিয়ামক রেখা থাকতে পারে, আমি তোমাদেরকে আরো বেশি একটু দেখাই দিই, ধারণা দিয়ে দিই। এটা হচ্ছে নিয়ামক রেখা, আর এটাও কি, এটা হচ্ছে নিয়ামক রেখা। ঠিক আছে, তো নিয়ামক রেখার যে তোমার এই পাদবিন্দু আছে, এটা তোমার পয়েন্টটা হচ্ছে কি a/e, 0, আর এটা হচ্ছে -a/e, 0 হবে। মানে নিয়ামক রেখা এবং নিয়ামক রেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস, এটা a/e, 0, আর ওই পাশেরটা হচ্ছে -a/e, 0। ঠিক আছে, আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তো এখন আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা যদি উপকেন্দ্র হয়, তাহলে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য কোনটা হবে? এটাই হবে। কোনটা হবে বলো তো ভাইয়া? এটাই হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা কি হতে পারে বলো তো? আমি এটা একটু নিচে করে লিখি, এই যে নাইস না? আচ্ছা দেখো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আমাদের সমীকরণ বের করতে হবে। তাহলে লিখি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে এখান থেকে এখানে, ও সরি, আমাদের তো এখানে অনেক দুঃখিত, ভুল করে ফেলেছি। এটা হচ্ছে a/e, 0, -a, 0, আর এটা হচ্ছে a/e, 0। আহা, আচ্ছা আমি এগুলো একটু মুছে দিই, সরি 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 সরি, আমি খেয়াল করি নাই, দুঃখিত। দাঁড়াও, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, একটু এগুলো আবার লিখবো এখন। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আর বাকিগুলো ঠিক আছে, জাস্ট এখানে একটু সমস্যা হয়েছে। সরি সরি সরি, আমি রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি ব্রো। আচ্ছা, তো এই যে এটা, দাঁড়াও এখানে একটু টেনে দিই, এটাকে আমরা s2 ধরি, এটা হচ্ছে -a/e, 0, আর এটাকে আমি s1 ধরি, এটা হচ্ছে a/e, 0, এটা হচ্ছে a/e, 0, আর তোমার এই যে এই পয়েন্টটা হচ্ছে তোমার a, 0, আর এটা হচ্ছে -a, 0 হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। একটা জিনিস খেয়াল করো, এই যে এখান থেকে x এর মান কত, a/e, y হচ্ছে অক্ষের 0, বাট এখানে কত হবে আমি শিওর জানি না। আর এখান থেকে ধরো, এখান থেকে x এর মান a/e হবে, এখান থেকে x এর মান কি হবে, a/e হবে, এখান থেকে x এর মান a/e হবে, বাট y এর মান কত হবে সেটা আমি জানি না। তো আমাকে বের করতে বলা হয়েছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা। এই সমীকরণটা কার সাথে সমান্তরাল? y অক্ষের সাথে সমান্তরাল না, কার সাথে সমান্তরাল? y অক্ষের সাথে সমান্তরাল, এবং কার উপর লম্ব? x এর উপর লম্ব। তাহলে তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হচ্ছে তোমার x ইজ ইকুয়াল টু, যেহেতু উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা উপকেন্দ্রিক লম্ব আছে, বুঝতে পেরেছো? যে এখানে একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে, আমি এটা, হ্যাঁ, তো এখানে ঠিক সেম, x এর মান কত, -a/e, x এর মান -a, বাট y এর মানটা আমরা এক্সাক্ট জানি না। তাহলে x এর মান কত, +- a,
ই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, মানে তুমি যেটা জানো সেটা লিখে দিবা, মানে তুমি যদি এক্স এর মান বলতে পারতেছো এই, তাহলে এটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে? তো এখন তুমি এখানে মান বসাবা, যেমন ধরো তুমি মানগুলি কিভাবে বসাবা, তুমি তো এর মান জানো কত 6, এর মান 6 জানো না? হ্যাঁ, এর মান কত 6, কিন্তু ই এর মান জানো, ই এর মান জানো না। এটা কি বলতো? ই হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতা, আমি পাশে বের করে দিচ্ছি। উৎকেন্দ্রিকতা, এটা হচ্ছে তোমার ই মানে ইসেন্ট্রিসিটি। এটা তুমি কিভাবে বের করবা ভাইয়া? এটা তুমি বের করবা রুট লিখে, দাঁড়াও নিচে আনি, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে রুট লিখলাম, রুট লিখে কি লিখবা? 1 মাইনাস, সবসময় মাথা রাখবা এই টেকনিকটা, উপরে লিখবা ছোট মান মানে ছোট যে ভ্যালুটা আছে সেটা উপরে স্কয়ার, আর নিচে হচ্ছে বড়টার উপরে স্কয়ার। যেমন ধরো এখানে এখানে এ হচ্ছে কত 6, আর বি হচ্ছে কত, বি হচ্ছে 4, তাহলে কে বড়? তাহলে তোমার এ বড়। তাহলে 6 কই লিখবা? নিচে লিখবা, একটা স্কয়ার দিয়ে দিবা, আর যেটা ছোট বি সেটা উপরে লিখবা। তার মানে কি মনে রাখবে? একটা ট্রিক্স, সেটা হচ্ছে এই যে একটা রুট লিখে তুমি এখানে কি লিখবা, ছোট যে ভ্যালুটা 1 মাইনাস দিয়ে ছোটটার উপর স্কয়ার লিখবা, নিচে বড় যেটা থাকে মাস সেটার উপর স্কয়ার দিবা, ঠিক আছে? ওয়ানটা দাঁড়াও, আমি ওয়ানটা একটু সুন্দরভাবে দিই, ওয়েট, ওয়ানটা একটু মুছে দিই। এই যে 1 মাইনাস, ঠিক আছে? তাই ছোটটার উপর স্কয়ার, বড়টার উপর স্কয়ার, এটা হচ্ছে তোমার ট্রিক্স। এখন তুমি এটা ক্যালকুলেশন করলে কি পাবা ভাইয়া? এখানে তুমি ক্যালকুলেশন করে 4 4 কত হয় 16, নিচে কত 36 না? তাহলে আমি একটু শর্টকাট করি, 36, তাহলে এটা হচ্ছে 36 মাইনাস এটা কত হবে, 4 4 16 হবে। তো ফাইনালি কি পাবা তুমি? ফাইনালি এখানে পাবা এখানে 36 পাবা, তারপর এখানে 6 থেকে 6 গেলে 0, 2 থেকে 1 গেলে কত 20, তাই না? তাহলে 20 পাচ্ছ, এখানে 20 পাচ্ছ। আচ্ছা, তো এখন রুট যদি করো তাহলে কি পাবা ভাইয়া? রুট করলে তুমি এখানে এটা 6 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, আর এটা √20 মানে কত? √20 মানে হচ্ছে তোমার 2 2 4 4 5 20, তাহলে এটা হচ্ছে তোমার 2√5। এটা কত পাবা? 2√5 পাবা। তাহলে 2 আর এখানে 6 কাটাকাটি করা, তাহলে ফাইনালি তুমি কি পাবা? √5/3 পাবা। তাহলে তুমি ই এর মান পেয়ে গিয়েছো কত? √5/3, তাহলে √5/3। এখন তুমি ক্যালকুলেশন করো, 6 3 কাটাকাটি যায়, তাহলে কি থাকে ভাইয়া? 2 থাকে। তাহলে এটা হচ্ছে 2√5, 2 রুট কত? 2√5। তাহলে এটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে আমাদের এটাও শেষ, এখন আমরা গণন সলভ করব। ধরো ভাইয়া প্রশ্নটা কপি করে নিচে আনি, এখানে আনি, এখানে পেস্ট করে দিই। তো এখন আমাদের গণনটা লাগবে, উপরে যে জিনিসটা লাগবে না। তো দেখো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে দেখো, দৃশ্যকল্প 2 এর আলোকে, দৃশ্যকল্প 2 এর আলোকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা বলা হয়েছে। তো এখন আমরা এটাই সলভ করব। গ, আচ্ছা এখানে কি কি দেওয়া আছে দেখো তো, তার আগে আমরা চিত্রটা একটু সুন্দর করে এঁকে নিই। দাঁড়াও, এটা হচ্ছে গ, কেমন যেন হয়ে যাচ্ছে না? দাঁড়াও, এই এখন ঠিক আছে। এটা আবার সমস্যা, দাঁড়াও। হুম, এখন ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে S2, এটা হচ্ছে এ প্রাইম ও
এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। এটা তোমার এ প্রাইম, না এটা এ এ প্রাইম, এখন ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার এস হবে, ঠিক আছে। তাহলে আমি চিত্রটা আঁকলাম। তো এখানে বলা হয়েছে, দেখো এখানে, দেখো এখানে কি বলা হয়েছে, দেখো আমি একটু রেড পেন দিয়ে দেখাই তোমাকে। এই দেখো তো এখানে এ এ প্রাইম সমান কি লিখেছে বলো তো, এ এ প্রাইম ইজ ইকুয়াল টু 8। এ এ প্রাইম মানে এই যে ডিস্টেন্সটা কত, এখানে যে শীর্ষবিন্দুটা আছে এটা ডিস্টেন্স কত, এটা হচ্ছে তোমার 8। তার মানে এটা হচ্ছে তোমার কার মান দেওয়া আছে, এটা হচ্ছে 2a এর মান দেওয়া আছে। তো তুমি এখান থেকে এর মানটা ইজিলি বের করতে পারবে, সেটা হচ্ছে 4। আর কি দেওয়া আছে, এস এস প্রাইম, এস এস প্রাইম সমান কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। তো এস এস প্রাইম মানে কোনটা, এই যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস, এটা এস প্রাইম লিখি, হ্যাঁ। 1 2 হলে 1 2 লেখা যেত, এখানে যেটা প্রশ্নে এস প্রাইম লেখা আছে আমি এস প্রাইমটা লিখি। আর এখানে আমি এটা একটু মুছে দিই, দাঁড়াও, এটা একটু হবে না। আচ্ছা, তো এখন দেখো, তো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তো উপকেন্দ্রদ্বয় কিরকম বলতো, এটা যদি মূলবিন্দু 0 0 হয়, হ্যাঁ, এটা কি হবে বলতো, এখানে কিন্তু তোমার আরো কিছু জিনিস আছে, যেমন ধরো এখানে যদি এখানে দেওয়া নাই, তোমার এখানে আরো কিছু পয়েন্ট থাকবে, নিয়ামক রেখা। ধরো নিয়ামক রেখাটা আমি একটু এগিয়ে দেখাই তোমাদেরকে। এই যে এখানে একটা নিয়ামক রেখা থাকবে, এখানে একটা নিয়ামক রেখা থাকবে, বুঝতে পেরেছো, এখানে একটা নিয়ামক রেখা থাকবে। তো এটা তোমার এ ই কমা 0 হবে উপকেন্দ্র, আর এটা মাইনাস এ ই কমা 0 হবে, বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন এই যে এর মান কত হবে, এ হচ্ছে তোমার এ কমা 0 হবে, আর এটা হবে তোমার মাইনাস এ কমা 0, ঠিক আছে। তারপর এই যে তোমার নিয়ামক রেখা যেটা আছে সেটা হচ্ছে এ বাই ই কমা 0, আর এটা হবে তোমার মাইনাস এ বাই ই কমা 0। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে দেখো তো, এই যে আমার এখানে যে উপকেন্দ্র দেওয়া আছে, এই যে উপকেন্দ্র স্থানাঙ্ক কত, এ ই কমা 0, আর এদিকে মাইনাস এ ই কমা 0। তো যেহেতু দুটো মধ্যবর্তী দূরত্ব লাগবে, তাহলে আমি তো মাইনাস অর্থাৎ নেগেটিভ ভ্যালু নিতে পারবো না, তাহলে এ ই আর এখানে এ ই, তাহলে টোটাল কত 2 এ ই হবে, রাইট। তাহলে আমি এখানে কি নিব, 2 এ ই ইজ ইকুয়াল টু 10, রাইট। তাহলে আমি তো এখানে এর মান জানি, এর মান কত কত পেয়েছি, এখানে 4 পেয়েছি না, তাহলে এখানে আমি 4 বসাই, তাহলে 4 দ্বিগুণে কত 8 হয়, তাহলে ই এর মান কত, 8কে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এটা 8 হবে, কাটাকাটি করলে কত হয় 5/2 হয়, তাহলে আমি ই এর মান কি পেয়ে গিয়েছি না, ই এর মান, ও এটা 4 হবে, দুই দিয়ে ভাগ করলে কত হবে 4 হবে, তাহলে 5/4 হবে। তাহলে আমি একটু মুছে দিই, এটা সুন্দর করে লিখি। এটা এটা কত হবে, এটা তোমার 4 হবে, তাই না, এটা তোমার 4 হবে, এটা তোমার 4 হবে, 4, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো, আমাদের ই এর মান বের করা শেষ। আচ্ছা, আমাদেরকে কি বের করতে বলা হয়েছে, অধিবৃত্তের সমীকরণ, তাই না, আমাদের অধিবৃত্তের সমীকরণটা বের করতে বলা হয়েছে। তাহলে অধিবৃত্তের সমীকরণটা কিরকম, যেহেতু এটা তোমার এই বৃহৎ অক্ষ এক্স অক্ষের দিকে, হ্যাঁ, তো এটা আমাদেরকে বের করতে হবে এভাবে। আমি সমীকরণটা একটু তোমাদেরকে দেখাই, এটা আমি অন্য একটা কালার দিয়ে দেখাই, যেমন ধরো আমি এই কালারটাকে চুজ করি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার সমীকরণ, তার মানে আমার এর মান লাগবে, বি এর মান লাগবে। তাহলে আমি এর মান পেয়ে গিয়েছি না এখানে, এখন আমার বি এর মান যদি পেয়ে যায় তাহলে আমার আনসার শেষ। এখন বিটা কোত্থেকে পাবো, এটা আমাদের সামহাও বের করতে হবে। আবার আমরা এখানে একদিকে ই এর মানটা পেয়ে গিয়েছি কত, 5/4 পেয়ে গিয়েছি। আচ্ছা, তো এখন আসো, এখন আমরা কি করতে পারি দেখো তো, এখন আমি কালারটা একটু সিলেক্ট করি। এখন দেখো এটা কি ই সমান কত পেয়েছি আমরা, 5/4 পেয়েছি। আচ্ছা লেখো উৎকেন্দ্রিকতা, আচ্ছা এখানে লেখা যায়, আচ্ছা এখানে লিখি, এটা ভালো হবে, এখানে লিখি, রেড পেন দিয়ে লিখি, বা ই, ই হচ্ছে তোমার রুট ওভার 1 প্লাস, এটা হচ্ছে তোমার অধিবৃত্তের ক্ষেত্রে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ওইরকমও না আসলে, এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, উপবৃত্ত একরকম অধিবৃত্ত একরকম।
উপবৃত্তে ছিল কিরকম, উপর দিকে আমরা দেখেছিলাম যে এখানে ছোট ভ্যালুটার উপর স্কয়ার, নিচে বড় ভ্যালুটার উপর স্কয়ার। আর এখানে কিরকম হবে, এখানে প্রথমে যে থাকবে, যদি এক্স থাকে তাহলে এর উপর স্কয়ার নিচে হবে, ওয়াই যদি আগে থাকে তাহলে বি স্কয়ার নিচে হবে। যেহেতু এখানে তোমার এক্স আগে আছে সুতরাং তোমার এ স্কয়ারটা নিচে হবে, কোথায় হবে, নিচে হবে, রাইট। আচ্ছা, তো এখন দেখো এটার ভ্যালু কত হবে, তাহলে 5/4 হবে। তো এখন তুমি যেটি করবা, এখন দুই পাশে স্কয়ার করে দাও, আমি স্কয়ার করে দিই। স্কয়ার করলে কি হবে বলো তো ভাইয়া, 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার ইজ ইকুয়াল টু 5কে স্কয়ার করলে 25, 4 কি করলে কত হয়, 16 হয়। তো এখন তুমি এক কাজ করতে পারো, 1টাকে ওই পাশে নিয়ে যেতে পারো, তাই না? 1টাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়, এখানে থাকে বি স্কয়ার বাই এ স্কয়ার, এখানে থাকে 25 ডিভাইডেড বাই 16 মাইনাস 1, রাইট। আচ্ছা, তো এদিকে তার জায়গা নেই। আচ্ছা ওয়েট, আমি একটু সিলেক্ট করে আমি নিচে নিয়ে যাই জিনিসটাকে, ওয়েট, আমি এটাকে নিচে নিয়ে যাই, পুরোটাকে নিয়ে যাব, এখান থেকে নিয়ে যাই, এটাকে নিয়ে যাই। আচ্ছা নিয়ে যাওয়া যাচ্ছে না, এক কাজ করে আমি এটাকে কপি করি, এটাকে বরং কপি করি, আর এখানে এটাকে আমি পেস্ট করি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আমি ক্যালকুলেশনটা একটু করে নিই, বা বি স্কয়ার বাই এ স্কয়ার ইজ ইকুয়াল টু 16। দেখো 25 থেকে 16 গেলে কত থাকে বলো তো ভাইয়া, 25 থেকে 16 গেলে 9 থাকে। আমি একটু শর্টকাট করছি আর কি। তাহলে এখান থেকে তুমি তুমি তো এর মান জানো, এর মান কত পেয়েছো, তুমি 4 পেয়েছো না? তাহলে এর মান কত পেয়েছো, তুমি 4 পেয়েছো, তাহলে 4 এর উপর একটা স্কয়ার দাও, 9 ডিভাইড বাই 16। তাহলে তুমি এখান থেকে এই যে 4 4 স্কয়ার মানে 16, 16 16 চলে যাবে, তাহলে বি স্কয়ার সমান কত পাবা, তুমি 9 পাবা। ফাইনালি বি এর মান কত পাবা, 3 পাবা। তাহলে তুমি এখন বি এর মান পেয়ে গেছো, এখন কিন্তু তোমার তাহলে আনসার শেষ। যেহেতু এখানে তোমার আমি একটু উপরে যাই, এই যে এটা একটু আমি কপি করি, এটা আমি একটু কপি করি, এটা পেস্ট করে দিই, নাইস না এটা। এখন দেখো তো এই যে এটা এখানে যেহেতু তোমার অধিবৃত্তটির আর অক্ষ এক্স অক্ষ বরাবর, এই যে আর অক্ষটা এক্স অক্ষ বরাবর আর অনুবন্ধী অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সুতরাং অধিবৃত্তের সমীকরণ হবে, আমি কিছুক্ষণ আগে লিখে দিয়েছি, অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ কি হবে ভাইয়া, এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হবে। তো এখন তুমি এখান থেকে এখানে মান বসাই দাও, এর মান পেয়েছো 4 এবং বি এর মান পেয়েছো 3 ইজ ইকুয়াল টু 1, তাহলে তোমার এটা হচ্ছে আনসার। আরেকটা লাইন বাড়াতে পারো, এক্স স্কয়ার ডিভাইডেড বাই 16 ওয়াই স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা হচ্ছে তোমার অধিবৃত্তের সমীকরণ, তাহলে তোমার আনসার হয়ে গেছে, রাইট। তো তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আরো অনেক বোর্ড কোয়েশ্চেন নিয়ে ভাইয়া আসবো, তো আশা করছি তোমরা ভালো রেসপন্স করবা।